তোমাকে কি দেব উপহার? স্মৃতিটুকু সকালবেলার, তাই নিয়ে তুমি খুশি হবে? হবে না? কি আর করি তবে? বিকেলে কেমন করে বলো এনে দি রোজ ঝলমল। তার চেয়ে আমাকেই নাও, থরো থরো দুহাত বাড়াও, নিয়ে যাও তোমার সকালে কামরাঙা ডালিমের ডালে। তোমাকে কি দেব উপহার? স্মৃতিটুকু সকালবেলার। নমস্কার, ওঙ্কার বাংলার তারা কথায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত ব্যক্তিত্ব, অভিনেতা, বাচিক শিল্পী, লেখক শ্রী জগন্নাথ বসু। দাদা, আপনাকে ওঙ্কার বাংলায় স্বাগত। একদম যেটা দিয়ে শুরু করতে, আপনি তো একবারে সরস্বতী পুজোর মতো করে এসেছেন দেখছি। হ্যাঁ, পুরোপুরি সরস্বতী পুজো সেজে। আসলে আপনার এমন একটা কণ্ঠ না, যেখানে মনেই হয় ওই সরস্বতী পুজোতেই চলে যায়। মানে আজকে যে বয়সে এসে দাঁড়িয়েছি, এখন কিন্তু আপনার কাছে এসে ওই বয়সটাতেই ফিরে যাচ্ছি। বাহ, সরস্বতী খুব সৌভাগ্যের কথা আমার পক্ষে। অবশ্যই আপনার যা ভয়েস, মানে এটা তো ছোট থেকে বড় হলাম আপনার কণ্ঠ। এখন তো আমি বুড়ো হয়ে গেছি। বুড়ো হলেও এখনো যা কণ্ঠ আপনার, তো এ কণ্ঠে তো কোনো বার্ধক্য আসেনি। কণ্ঠে অবশ্য আসেনি, হাঁটা চলা একটু এসছে, কিন্তু কণ্ঠে আসেনি। দাদা, যেটা প্রথমেই জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে শুরুটা কবে থেকে? আমার মনে পড়ে না আমার শুরু। আমার খুব ছোটোবেলা থেকেই আমি মানে একটু একটু নাটক করবার আবৃত্তি করার চেষ্টা, কিন্তু আমার একটা পরিচয় বোধহয় তোমরা জানো না, যে আমি কিন্তু খুব ভালো স্পোর্টসম্যান ছিলাম। আমি জানি এটা। অত্যন্ত ভালো, মানে আমি চ্যাম্পিয়ন হয়েছি। স্কুল লেভেলে আমি অনেক দূর উঠে গিয়েছিলাম। স্টেট লেভেলে যখন গেছি তখন আমি ঢাকুরিয়া লেকেতে গিয়ে আমি ফোর্থ হয়ে যাই। আমি ফোর্থ হওয়াটা মেনে নিতে পারিনি, আমি কোনদিন ফোর্থ হওয়ার লোক নয়। স্কুলে কলেজেও সবসময় আমি ফার্স্ট বেঞ্চেতে বসা ছেলে। আমি খুব কষ্ট হয়েছিল আমার। আমি আর কোনোদিন মাঠমুখ হইনি। আমার দুটো প্রেম ছিল, একটা প্রেম হচ্ছে স্পোর্টস, একটা প্রেম হচ্ছে আর্ট কালচার। আমি আর্ট কালচারটাকে বেছে নিলাম। সেটা সেই তখন থেকে, যেদিন ফোর্থ হলেন সেদিন থেকে? সেই দিনই আমি সিদ্ধান্ত নিলাম যে আর ওই পথে আমি যাব না। আপনার ছোটোবেলাটা কেটেছে? ছোটোবেলাটা আমি টালা পার্কেই কেটেছি বেশিরভাগ। এই যেখানে তোমরা বসে আমরা কথা বলছি, এই মাঠ ঘাট প্রকৃতি এখানে খুব সুন্দর। আর আমার বাড়িতে একটা অন্য পরিবেশও ছিল। আমার বাবা যদিও ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন, কিন্তু আমার কাকা ছিলেন, আমার কাকার নাম বলতে জানো না তোমরা, প্রেমাংশু বসু। আচ্ছা। এবং তিনি একজন বিখ্যাত অভিনেতা। অনেক ছবিতে অনেক ইয়েতে অভিনয় করেছেন। তিনি খুব ভালো অভিনেতা। তিনি তার আমি ভাই বোন, তাকে দেখেই আমার মনে হতো যে আমি কেন আমার কাকার মতো করতে পারবো না। আমি প্রথম শুটিং দেখতে গেছি তখন আমি ক্লাস 5-এ পড়ি। মনে আছে এখনও, ছবিটার নাম হচ্ছে জল জঙ্গল। ছবিটা আমি নিউ থিয়েটার 2 নম্বরে আমি দেখতে গিয়েছিলাম। এবং সেখানে গিয়ে তারপরে আরও অনেক ছবির আমি শুটিং দিয়েছি। তারপর সত্যজিতের সঙ্গে আমার আলাপ হয়, ওর সঙ্গে অনেক গভীরভাবে আমি কথা বলতে পেরেছি। উনি সময় দিয়েছেন আমাকে। এবং আমি ওর শুটিং দেখতে চলে গিয়েছিলাম বোলপুরে, অশনি সংকেত। আমি গিয়ে সে শুটিংয়ে দাঁড়িয়ে থাকতে আমার পারমিশন নিয়েছিলাম। নিয়ে গিয়ে আমি আসলে ওইটা আমার একটা দুটো জিনিস আমি স্বপ্ন সফল করতে পারিনি। একটা হচ্ছে আমার সিনেমার ডিরেক্টর হওয়া হয়নি, আর একটা হচ্ছে আমি শান্তিনিকেতনে একটা বাড়ি করতে পারিনি। এই দুটো অদ্ভুত জিনিস আমার, মানে ওটা হতে অনেক কিছু হয়েছে যা আমি জানিও। যেমন আমি কোনোদিন ভাবিনি আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে জার্মানি চলে যাব। এটা আমি কোনোদিন করতে পারবো, এটা আমার স্বপ্নের মধ্যেও ছিল না, কিন্তু আমার পেরে গেলাম। কেন আমি 5বার আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি নাটকের জন্যে। যে ওরা দিল্লি থেকেই আমার নাম সাজেস্ট করলো, জার্মান গভর্নমেন্ট আমাকে নিয়ে নিল এবং আমি চলে গেলাম। এবং সেটা একটা জীবনের এমন অধ্যায় যেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। জার্মানিতে গিয়ে আমি যেভাবে শিখেছি, যে নিয়ম শৃঙ্খলা, তারপরে কাজকর্ম ধারা, এগুলো এমনভাবে আমি শিখেছি যে আমার পক্ষে এটা কোনোদিন ভোলা সম্ভব না। পার্থক্যটা বুঝেছিলেন নিশ্চয়ই দেশের সঙ্গে অনেক কিছু। মানে ওরা এমন একটা কাজ যখন করে, আমি একটু উদাহরণ দিয়ে কি বোঝাতে পারি? সেটা বোধহয় বেশিক্ষণ হয়ে যাবে, ওটা বেশি সময় দেওয়া যাবে না। তো ওটা হচ্ছে যে মানে এমন কিছু কাজ, যে কাজটা আমরা অনেক কয়েক দিনের মধ্যে, অল্প দিনের মধ্যে সেরে ফেলি, ওরা কিন্তু তা করে না। একটা নাটক হয়তো করছে, নাটক নিয়ে দুটো টিমের মিটিং হচ্ছে, টেকনিক্যাল টিম, ক্রিয়েটিভ টিম।
এই ক্রিয়েটিভ টিম আর এই যে সবাই নোট নিয়ে নিচ্ছে কার কী প্রয়োজন বলছে, আবার তার 10 দিন পর মিট করলো কতটা কে এগিয়েছে। আচ্ছা। এবং তারপর ফাইনালি যখন প্রোডাকশনটা হচ্ছে তখন একেবারে অন্য চেহারায়, তখন সবাই অত্যন্ত বেশি করে তৈরি। আমি একটা জিনিস, আমি একটা তোমায় বলি, তোমায় একটা এটাই, তুমি কথাগুলো বললে বলে মনে পড়ে গেল, বোর লাগছে না তো শুনতে? হাসি, মানে আমার একটা হাসি ছিল একটা নাটকে, মানে সেখানে আমি একটা বাজে লোক এবং সে বাজে কাজটা করে সাকসেসফুল হয়েছি, করে এরকম একটা হাসছি। তা আমি রিহার্সাল করেছি, সব সময় রিহার্সাল হয়ে গেছে ঠিক মতো, আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, আমিও জানি যে আমি ওটা হাসবো। ঠিক নাটকটা শুরু হচ্ছে, লাইটটা জ্বলে উঠবে, একটা ছোট মেয়ে ছুটতে ছুটতে আমার কাছে এসে বললো, মিস্টার বোস, ডোন্ট ইউজ দ্যাট লাফটার অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে তুমি ওই হাসিটা বাদ দাও। তখন আর আমার জিজ্ঞেস করার উপায় নেই প্রডিউসারকে কেন আমি হাসিটা বাদ দেবো। ও আমি আমার পজিশনটা দেখে ও আমাকে বলতে সাহস করেনি বা বলতে পারিনি, কিন্তু কায়দা করে আমাকে দিয়ে করিয়ে নিল। তখন আর মানে তো যখন বললো তখন আর আমার জিজ্ঞেস করার সময় নেই, এবার আমাকে অভিনয় ঢুকে যেতে হবে। কেন এটা হলো? এটা ওই যে হাসিটা ছিল যে ওরা না কখনো বেশি নাটকীয়তাটা পছন্দ করতো, একদম যেটা মানিকদার মধ্যে আছে, যেটা আমি দেখো আমি কবিতা বলি যখন, তোমার জন্য আমি দায়ী, আমার জন্য তুমি, এই যে তুমি প্রেমের খেলায় হার মানো হার মানি, এই যে কথা বলছি যেন মনে হচ্ছে একদম কথা বলার মধ্যে। দেখবে আবার একটা মণিমালা, নতুন সংসার নতুন ঘরকন্যা তোর পছন্দ হয়েছে, আমাদের কথা এর মধ্যে ভুলে যাসনি তো নাকি মাঝে মাঝে মনে পড়ে? আমরা 4 ভাই আর কলরব মুখর বাড়িটি আজকাল কেমন স্তব্ধ হয়ে গেছে জানিস, এখন কেউ আর মাখে না সুগন্ধি তেল, শীত গ্রীষ্মে নানান শৌখিন সাবান কেনা উঠে গেছে বহু কাপ, চিরুনির দাঁতে আর জড়িয়ে থাকে না কারো দীর্ঘ চুল, শুধু হাঁ করে তাকিয়ে থাকে ড্রেসিং টেবিল তোর শূন্যে মুখ তুলে। মণিমালা, একদিন রাস্তা বলে চলে আয় না বাপের বাড়িতে, যদি দুটোবেলা থাকতে না পারিস অন্তত একটিবার আমাদের 4 জনকে ছুঁয়ে যা। কিন্তু কী করে ছবি, কী করে পালাবি? তোর বাবা তো পায়ের শব্দ যে চেনে, বাবা ঠিক ডেকে উঠবে, কে ওখানে? তখন চপ্পলে পায়ের পাতাটি তোর থমকে দাঁড়াবে না। জানিস রে, ইদানিং বাবা বড় একা হয়ে গেছে, কে আর গল্প করবে, আঁচড়ে দেবে চুল, কে আর ভালোবাসবে মনির মতো করে? তোর সে কি কান্না, সে কি কান্না মনে পড়ে মণিমালা, আমরা যেন দূর করে দিচ্ছি তোর আঁচলে কারোর খুন বেঁধে। এতদিনে বুঝেছিস নিশ্চয় সেদিন আমরা কেন হাজার কাজের ছলে আড়ালে আড়ালে লুকিয়ে ফিরেছি মুখ, নাকি সেই তীব্র অভিমান আজও পুষে রেখেছিস? ভেবেছিস আমাদের ক্লিব নিষ্ঠুরতা চতুর্গুণ তীক্ষ্ণ হয়ে ফিরে বুকে বাজুক বিধুক? এবারের জন্য মন কেমন করলে একদিন আসিস, পরের ঘরের বউ, পথ চিনে কিংবা পথ ভুলে, কপালে সিঁদুর তোকে কেমন মানাচ্ছে, সুখ কেমন ফোটাচ্ছে আমরা দেখতে চাই। আর এসে তোর গানের খাতাটি যেন নিয়ে যাস মনে করে। আমাদের বাড়ি বড় নিস্তব্ধ, গুহার মতো শান্ত হয়ে গেছে, কে আর গানের চর্চা প্রাণের চর্চা করবে তুই ছাড়া? যারা সাধারণ নারী, তাদের কাছে তো আমাদের ওই মা দুর্গাই বলুন, মা কালীই বলুন, আমরা তো তাদেরকে ঘিরেই বাঁচি। দেখো মা কালীর উপরে যেমন এই প্রস্তাবটা আমার কাছে এসেছিলো, আমি না বলেছিলাম, তার কারণ আমি রেডিওতে যারা করেছি আকাশবাণীতে সব কিছুর ওপর প্রোগ্রাম করেছি, কোনো দিন ধর্ম নিয়ে প্রোগ্রাম করিনি, এখন এটা আমার দ্বারা হবে না। তখন ওরা বললো যে আপনি দেখুন না, আমার মনে হয় আপনার প্রতি ভালো হবে এটা। গেলাম গিয়ে আমি একটা অডিশন মতো দিতে হলো, দিলাম, বম্বে পাঠালো, সঙ্গে সঙ্গে বম্বে অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিল। এবং তারপর ওই যে আমি ধরলাম, আমি দিনরাত কলেজ স্ট্রিটে ঘোরাফেরা করেছি তখন, জানো তো কেন? কলেজ স্ট্রিট থেকে আমি বই কিনতে হয়, দেখো আমার ঘর ভর্তি শুধু এই সমস্ত বই, মানে ধর্মের বইও আছে, সাহিত্য শিল্পের বইও আছে, কিন্তু ধর্মের বইও আমাকে কিন্তু পড়তে হয়েছে, না পড়ে এটা করতে পারিনি আমি, জানতে হয়েছে, কেন নিজেই স্ক্রিপ্ট করেছি, আমার স্ক্রিপ্ট তো আর কেউ লেখেনি, আমি লিখেছি। না, আপনার তো লেখার অভ্যাস বরাবরই আছে, ছোট থেকেই বোধহয়। তুমি কি করে জানলে এটা? হ্যাঁ, এটা আমি জানি, ওই যে বললাম যে মানে আমাদের থাকে না একটা ড্রিম থাকে ছোট থেকে, যে আমি যেমন আপনাকে শুনে বড় হয়েছি, তো যখন আপনাকে শুনি। না, আমি যে লিখি এটা তুমি জানলে কোথেকে? আমার তো 10-12টা বই আছে, অনেকগুলো বই আছে, অনেকগুলো বই আছে।
আমি জানি। কিন্তু সেটা গল্প উপন্যাস নয়। ইয়েতে অনেক সময় অনলাইনে পাওয়া যায়, নেটে পাওয়া যায়। ও পাওয়া যায় না বুঝি সেগুলো? আচ্ছা, আমি আবার জানি না অত। আপনি এখনো লেখেন? হ্যাঁ, লিখি তো। এই কিছুদিন আগে আমার আত্মজীবনী, ছোটো থেকে আত্মজীবনীমূলক দুটো লেখা আমার বেরিয়েছে, স্মৃতিরা ফেরারি, ফেরারি স্মৃতিরা। মানে আমার ছেলেবেলা থেকে আমার যে আমার মানসিকতা, আমার যেমন ছোটোবেলায় আমার মা একটা বই দিয়েছিলেন ফুটবলের কলা কৌশল বলে আমার জন্মদিনে, তাতে লেখা ছিল সর্ববিষয়ে জয়ী হও। ওইটা আমার কাছে একটা বিরাট একটা ইন্সপিরেশনের মতো কাজ করেছে, যে আমাকে এগুতে হবে, আমাকে ফাইট করতে হবে। দৌড়ানোর সময় যেমন হয় না যে পেছনের ছেলেটাকে মেরে দিয়ে সামনে গিয়ে আমি দড়িটা ছুঁয়ে দেবো, আমি কিন্তু ওই দড়ি ছোঁয়ার খেলায় আজও মেতে আছি, আজও মেতে আছি আমি, যে আমি একটা ভালো কিছু করব। আমি এখনও কিছু করতে পারিনি। আমি এখনও মনে করি না যে আমি আমার কাজ আমার সব ফুরিয়ে গেছে। আমি মনে করেছি যে এখনও আমি পারিনি, আমার অনেক কিছু করার বাকি ছিল, আমি হয়তো করতে পারবো কিনা জানি না। আপনার এই কালীকথা থেকে একটু শোনা যাবে? হ্যাঁ, শোনে না, কালীকথার শুধু একটা কথা আমি বলতে পারি যে মা কালীর যে রূপটা, এই সম্বন্ধে অনেকেই যেমন যেমন আমাদের এখানে যেমন মা কালীর একটা মিশকালো কালো রূপও হয়, আবার একটা শ্যামা রঙও হয়। কেন হয় এটা? এটা নিয়ে একটা পড়াশোনার ব্যাপার আছে। এটা আমি একটা বইতে পড়েছি, বইতে মানে তার নামটা এখন আমার মনে পড়ছে না, কার লেখায় পড়েছি যে শ্যামের সঙ্গে শ্যামার অনেকটা মিল আছে আর কি। যেমন শ্রীরাধা যখন প্রেম করছেন কৃষ্ণের সঙ্গে, প্রেমে আচ্ছন্ন হয়ে রয়েছেন, তখন জটিলা কুটিলা ওর ননদরা ও গিয়ে আয়ন ঘোষকে মানে ওর স্বামীকে জানিয়ে দিচ্ছে যে ও যখন আসছে পায়ের আওয়াজটা পেয়ে রাধা বুঝতে পেরেছেন, বলে এই রে ও আসছে, কী করবে এখন? তো ঠিক আছে। তারপরে দেখা গেল যে ওখানেই ওই ওই কৃষ্ণের মূর্তিটা কালী মূর্তি হয়ে গেল আর রাধার পুজো করছেন। এইটা দেখে আয়ন ঘোষের ভীষণ মানে খারাপই লাগলো যে আমি ওকে সন্দেহ করেছিলাম, কিন্তু ও তো তা নয়। শ্যাম আর শ্যামার মধ্যে কিন্তু একটা কোথাও কোনো একটা যোগাযোগ আছে। এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে যখন কৃষ্ণানন্দ আগমবাগীশ, শান্তিপুর ওই নদিয়া অঞ্চলের মানুষ, তিনি যখন কিছুতেই উনি পাচ্ছেন না যে কি কোন মূর্তি ধরে বা একটা সামনে কিছু চাইতো, আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার সামনে তোমার কোনো ছবি নেই, তুমি নেই, তাহলে আমি কাকে ভালোবাসবো? আমার তো একটা ভালোবাসার লোক, আমার তো একটা চেহারা চাই, অবয়ব চাই আমার। সেই অবয়বটা উনি খুঁজে বেড়াচ্ছেন, পাচ্ছেন না। খুব মন খারাপ, শুয়ে পড়লে একদিন তার রাত্রে স্বপ্ন দেখছেন যে কাল ভোরবেলায় উঠে তুই প্রথম যাকে দেখবি তাকেই তুই আমার মূর্তি বলে মনে করবি। তা উনি সকালবেলায় হাঁটতে বেরিয়েছেন, হাঁটতে হঠাৎ দেখলেন একটা আদিবাসী মেয়ে, চুল এলো চুল, কালো চেহারা কিন্তু খুব সুন্দর, এত টানা টানা চোখ, এরমভাবে ঘুঁটে দিচ্ছে। ওই পরপুরুষকে দেখে জিভটা কাটলেন। ওই জিভ কাটার যে ওই মূর্তিটা আমরা মা কালীর মধ্যে দেখি, ওইটার আর কল্পনাটা ওইখান থেকে শুরু হয়ে গেল, ওইখানে বাস্তবে চলে এলো। আর এইটাই আমরা কালী কথাতে মা কালীর যে রূপের যে বৈশিষ্ট্য, সেইখান থেকে আমি এইসব গল্পগুলো বলতাম। এই গল্পগুলো বলে আমার খুব ভালো লাগতো এবং খুব মানে আমি যা সম্মান পাওয়ার এটাতে পেয়েছি সেটা আমি ঠিক বুঝি। এই কদিন আগে একটা ট্যাক্সিতে যাচ্ছি, একটা গলা নিয়ে কথা উঠেছে, আমার একটা ভয়েস নিয়ে উর্মি জিজ্ঞেস করেছে যে আছে এটা তোমার এই কোন জায়গার গলা এরম বলছে। তখন বলছে সেই ট্যাক্সি চালাচ্ছে সামনে, চালাতে বলছে যে ও এটা জানেন এটা জগন্নাথ বোসের গলা। তো বলছে যে জগন্নাথ বোস, আপনি চেনেন জগন্নাথ বোসকে? না আমি দেখিনি কখনো, কিন্তু আমি তো গলায় জানি, তো এই জগন্নাথ বোসের গলা এটা। তখন পেছন থেকে বলছে যে আপনি কাকে নিয়ে যাচ্ছেন জানেন? বলে কেন, কাকে? জগন্নাথ বোস। হ্যাঁ স্যার নমস্কার স্যার। এরকম অনেক হয়েছে আমার। একবার একটু ট্রাফিক লাইনে একটু ফেল করেছিলাম, একটা গাড়ি একটু মানে 15 সেকেন্ড বেশি বেরিয়ে গিয়েছিল, এরকম এসে দাঁড় করান কনস্টেবল এসে। তখন স্যার দাদা একটা কথা বলবো, আমি এক্ষুনি কালী কথাটা করে না নেবেছি, আমি বুঝতে পারিনি এটা 15 সেকেন্ডে এদিক ওদিক। কালী কথা মানে আপনি জগন্নাথ বোস নাকি? এই সরো আমি ছবি তুলবো। মানে ফাইন করা তো দূরে, সে তখন কনস্টেবলটা তখন দুঃখে করছে যে তার তো টাকাটা তুলতে পারলো না, দূরে দাঁড়িয়ে রয়েছে, আর ওর ছবিটা তুলে এবং ও মানে ওর যে ভালো লাগাটা
তারপরে আরেকজন হচ্ছে আমতাতে আমি একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, হয়ে যাওয়ার পর এমনি অনেক জায়গাতেই লোকে ছুটে এসছে, সেগুলো তো হয়েছেই। এইরকম জনপ্রিয়তা পাওয়া যায় না, কিন্তু আমি কিন্তু ধর্মের লোক নয়, কিন্তু তাও আমি এই জনপ্রিয়তা পেয়েছিলাম। ছুটে এসে হ্যাঁ ছুটে এসে ধরেছে, তারপরে ধরে তাও সেই ভদ্রমহিলা এসে খোঁড়াতে খোঁড়াতে এলেন, এসে বললেন যে বাবা তুমি 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 যখন 20টা টাকা বের করে আমাকে টাকাটা দিই। আমি টাকা দিচ্ছেন কেন আপনি? আমি টাকা নিই না কখনো। তখন একজন লোক আমাকে বললো ওখান থেকে যে নিয়ে নিন, ও আপনাকে কী ভেবে দিচ্ছে আপনি জানেন না, এটা নিয়ে এটা গ্রহণ করুন আপনি। আমি গ্রহণ করলাম টাকাটা খরচ করতে পারিনি, টাকাটা রাখা আছে আমার কাছে। এটাই আশীর্বাদ।